নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি এটাই নদীর ঝর্ণা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hi dear students, how are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. I am Rehan Akhtar, lecturer in English, Mojibullah Foundation School and College. Today I will discuss following grammar book, and today's topic is right form of verbs. Dear students, what is right form of verbs? What is the meaning of right form of verbs? আসলে right form of verbs বলতে আমরা কি বুঝি বা right form of verbs কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই যে রাইট শব্দটি আছে এটার দিকে তাকাতে হবে। রাইট মানে কি আমরা সবাই বুঝি, রাইট মানে হচ্ছে সঠিক, রাইট মানে হচ্ছে সঠিক, আর ফর্ম মানে হচ্ছে রূপ, আর ভার্ব হচ্ছে এমন কতগুলি ওয়ার্ড যেগুলি দিয়ে যে ওয়ার্ডগুলি দিয়ে সাধারণত কাজ করা বোঝায়। তাহলে অর্থ দাঁড়াচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপটা কি হবে সেটা হচ্ছে ভার্বের রাইট ফর্ম অফ ভার্বস ইংলিশে আমরা যেটাকে বলি। এই রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা মূলত যখন আমরা বিভিন্ন রুলস গুলি পড়বো, এই রুলস থেকে আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু সেন্টেন্স আকারে পাবো না, আমরা পাবো হচ্ছে একটি প্যাসেজ আকারে। এবং তোমাদের প্রত্যেকের যে মডেল কোশ্চেনটি আছে সেকেন্ড পেপারে, সেই মডেলের 4 নংটা যে রাইট ফর্ম অফ ভার্বস আছে, অর্থাৎ বক্সের মধ্যে কতগুলি ভার্ব দেয়া থাকবে, ওইটার রুলসটা মানে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বস কোন ফর্মটা বসবে, এই ভার্বটা কোন রূপটা বসবে। সেই রূপটা নির্ণয় করে আমরা হচ্ছে ভার্বের সঠিক রূপটা আমরা নির্ণয় করব। এই জন্য হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলি আমাদেরকে প্রথমে বুঝতে হবে, দেন আমরা প্রশ্নটা সলভ করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এরকম অনেকগুলি রুলস আমাদের আছে, সেখান থেকে আমি আজকে তোমাদেরকে কয়েকটা রুলস আলোচনা করব। এই আলোচনা করার পরে তোমরা অবশ্যই বাসায় একটা বই দেখে প্র্যাকটিস করবে, মডেলগুলি দেখে দেখে প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে রাইট ফর্ম অফ ভার্বস আসলে কিভাবে আমরা এটা সঠিকটা করব। তো আমরা রুলস নাম্বার 1 এ চলে যাই। রুলস নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার আছে, প্লুরালস আমরা জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমরা যে প্যাসেজটি দেখবো রাইট ফর্ম অফ ভার্বস এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখবো, বক্সের মধ্যে যে 10টা ওয়ার্ড দেয়া থাকবে সেই ওয়ার্ডগুলির অর্থ প্রথমে জানতে হবে, দেন আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। গ্যাপের মধ্যে যে সেন্টেন্সটা আছে, গ্যাপ করে দেয়া আছে, সেই সেন্টেন্সটি পড়ে দেখবো সাবজেক্টটা কি আছে এবং টেন্সটি কি আছে। সেই অনুযায়ী আমরা ওই যে বক্সের মধ্যে যে ভার্বগুলো দেয়া থাকবে সেই ভার্বটা কোনটা হবে সেটা আমরা সিলেক্ট করব, দেন আমরা আনসার লিখতে পারবো। তখন আমরা দেখবো সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা। আমি ভার্বটা যে চেঞ্জ করে বসাবো সেখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ অবশ্যই বক্সের মধ্যে ভার্বটা যদি পাস্ট ফর্মেও দেয়া থাকে বা কিংবা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেয়া থাকতে পারে বা পাস্ট পার্টিসিপল হিসেবে দেয়া থাকতে পারে, আমরা ওই ভার্বটা বুঝবো তখনই যখন আমরা দেখবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তখন আমরা ওই ভার্বের শেষে অবশ্যই এস অথবা ইএস যুক্ত করব। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে প্লুরাল হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব না। সেক্ষেত্রে একটি এক্সাম্পল এখানে আছে, দেখো দা বয় প্লে ফুটবল। এই যে দেখো প্লে শব্দটার পাশে দুই সাইডে আমি কি দিয়েছি, ব্র্যাকেট দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ভার্বটি কি রূপ হবে। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো অন্য টেন্সের কোনো চিহ্ন নেই, পাস্ট টেন্সের বলো ফিউচার টেন্সের বলো কোনো কিছুই নেই। তাহলে আমরা নরমালি আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট আছে, ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দেয়া আছে এবং অবজেক্ট দেয়া আছে। তো এরকম আমরা যখন দেখবে ব্ল্যাঙ্ক জায়গাটা কিন্তু এই শব্দটা থাকবে উপরের দিকে বক্সের মধ্যে, খেয়াল করো কথাগুলো।
তখন আমরা বুঝবো এই যে দেখো সাবজেক্ট আছে দি বয় এবং প্লে ভার্বটির ব্র্যাকেট দেয়া আছে, অর্থাৎ এখানে রাইট ফর্ম অফ ভার্বস কি বসবে, অর্থাৎ ভার্বের সঠিক রূপটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দি বয়। দি বয় সাধারণত আমরা জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটি যদি হয়, ভার্বটি যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের শেষে এস অথবা ই এস যুক্ত করতে হয়। এই যে দেখো আমি এখানে প্লে শব্দের শেষে একটা এস যুক্ত করেছি, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। এখানে আমি আরো সেন্টেন্স দিতে পারতাম, দে প্লে ফুটবল, উই লাভ আওয়ার কান্ট্রি। এই উই তারপরে দে এগুলি কিন্তু প্লুরাল শব্দ, তাই না? এই জন্য আমরা কি করব, ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করব না, শুধুমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। রুলস নাম্বার 2 তে দেয়া আছে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসগত কর্ম যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রাইট ফর্ম অফ ফার্স্টটি। তাহলে এখানে দেয়া আছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা একদম চিরন্তন একটা সত্য কথা। এটা কিয়ামত না হওয়া পর্যন্ত বা কিয়ামত হওয়া পর্যন্ত আমরা এরকমই দেখব। এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলো সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় শুধুমাত্র তখনই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। আর থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে আবার ভার্বের শেষে এস বা ইএস কিছুই যুক্ত হবে না, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই শুধু বসবে। তাহলে দ্য সান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজের শেষে আমি একটা এস যুক্ত করে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা গেল আমাদের 2 নাম্বার রুলস। নাম্বার 3 তে আসি, কোন সময়ের উল্লেখ যদি কোনো সেন্টেন্সের মধ্যে না থাকে, সেন্টেন্সটির মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, তারপর সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি ওয়ার্ডগুলি যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে এবং সেন্টেন্সের মধ্যে যদি কোনো রকম সময়ের উল্লেখ না থাকে, তাহলে আমরা এটাকে ধরে নেব এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দ এই ওয়ার্ডগুলি যে সেন্টেন্সটার মধ্যে দেখবো আমরা সেটা। তাহলে আমরা এক্সাম্পল দেখতে পারি, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। এ দেখো হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং শব্দটি দেয়া আছে, আরেকটি অ্যাডভার্ব দেয়া আছে সেটা হচ্ছে অলওয়েজ। আমরা অবশ্যই কি করব, এই ডিস্টার্ব যে ভার্বটি আছে এই ভার্বের শেষে এস যুক্ত করব। তাহলে উত্তর আসে হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য কিন্তু এস বসছে, এবং তাছাড়া একটি অলওয়েজ ওয়ার্ডটিও দেয়া আছে এবং অতীতকালীন বা কোনো সময়ের উল্লেখ সেন্টেন্সটির মধ্যে নেই। তারপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, এ গুড বয় প্রিপেয়ার হিজ লিসন্স রেগুলারলি। এটা কিন্তু একটা ভুল আনসার, প্রিপেয়ার হবে না, অফকোর্স ইউর আনসার উইল বি প্রিপেয়ার্স, বিকজ সাবজেক্ট ইজ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ গুড বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার শব্দের শেষে আছে রেগুলারলি, সেন্টেন্সের শেষে অর্থাৎ অ্যাডভার্ব দেয়া আছে রেগুলারলি, তার মানে এটা আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের শেষে এস বসলো। এটা গেল রুলস নাম্বার 3। এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি। দেন আমরা পরের রুলসে চলে যাই। রুলস নাম্বার 4, এখানে বলছে বি ভার্ববিহীন, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে বি ভার্ব যদি না থাকে, বি ভার্ব কোনগুলো সেটা আগে জানা দরকার। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই ওয়ার্ডগুলি, এই ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে না থাকে, তাকে ওই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে আমরা অবশ্যই টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসব। যদি নেগেটিভ করি তাহলে অবশ্যই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট নিয়ে আসব। আর যদি ইন্টারোগেটিভ করি, শুধুমাত্র ইন্টারোগেটিভ, তাহলে আমরা অবশ্যই ডু, ডাজ, ডিড এগুলি সেন্টেন্সের শুরুতে রাখবো। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। টেন্স অনুযায়ী অবশ্যই টেন্স কি প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ইন্টারোগেটিভ করার সময় ডাজ ব্যবহার করব, আর যদি প্লুরাল থাকে তাহলে ডু ব্যবহার করব। আর সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমি অবশ্যই ডিড ব্যবহার করব। আর যদি নেগেটিভ করি তাহলে আমি অবশ্যই ডু, ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট ব্যবহার করব সাবজেক্টের পরে। ঠিক আছে? তাহলে এখানে আছে দ্য গার্ল নট সিং এ সং, তার মানে এটাকে আমাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। নেগেটিভ করতে যদি বলা হয় তাহলে আমি সাবজেক্ট অনুযায়ী আমি কি করব, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অবশ্যই ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব।
তাহলে আমার দি গার্ল এটা আছে প্রেজেন্ট এই সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে বি ভার্ব নেই, এম ইজ আর ওয়াজ আর এগুলি নেই, এই ভার্ব নেই, আছে এখানে একটা সিং ভার্ব আছে মূল ভার্ব এবং এক পাশে নট যুক্ত করা আছে। তার মানে এটা নেগেটিভ করতে হলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আমি নেব ডাজেন্ট এবং ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট কিংবা ডু ডাজ ডিড এগুলির পরে ভার্বের বেস ফর্ম বসে, এজন্য আমি ভার্বটি সিং যেভাবে আছে এটা বেস ফর্ম আছে, এই বেস ফর্মটি আমি বসাবো। তাহলে আমার সেন্টেন্সটি নেগেটিভ করার জন্য নিয়ে আসলাম দি গার্ল ডাজেন্ট সিং এ সং। ডাজেন্ট কেন নিলাম? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে তাহলে ডাজেন্ট নিয়ে আসতে হয়, এজন্য আমি ডাজেন্ট বসালাম। এরপর দেখো হি কাম হোম ইস্টারডে, এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দেয়া আছে, চিহ্ন দেয়া আছে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন দেয়া আছে। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন তোমরা দেখলে সবাই বুঝতে পারবে, প্রশ্নবোধক যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেয় সেটা। এখানে স্টার্ট একটি শব্দ দেয়া আছে, এই স্টার্টের শব্দ হচ্ছে অতীতকালীন শব্দ, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আমি আইডেন্টিফাই করে ফেললাম, এজন্য ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে আমাকে নিয়ে আসতে হবে ডিড। আর এইখানটা যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হতো তাহলে আমি অবশ্যই ডাজ সেন্টেন্সটা শুরুতে নিয়ে আসতাম, ঠিক আছে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল সাবজেক্ট, এজন্য ইন্টারোগেটিভ করার সময় ডাজ নিয়ে আসতে হবে। আর যদি ইন্টারোগেটিভ না করি শুধুমাত্র নেগেটিভ তাহলে অবশ্যই ডাজেন্ট নিয়ে আসতে হবে, মানে ডাজের সাথে একটা নট যুক্ত করতে হবে। আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমি প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখে ডিড নিয়ে আসলাম। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স না থাকতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো, তাহলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমি ডাজ ইউজ করব। ক্লিয়ার কথা? তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখে নিয়ে আসলাম হচ্ছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে সেন্টেন্সের মধ্যে বাকি অংশ বসবে। তাহলে সেন্টেন্স আসলো ডিড হি কাম হোম ইস্টারডে। ক্লিয়ার? এ গেল হচ্ছে রুলস নাম্বার 4, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং এটা তোমার একদম অনার্স লেভেল পর্যন্ত খুবই বেশি এসেনশিয়াল একটি গ্রামার রুলস। অনেকে জানো, আবার অনেকে জানার পরও অনেক সময় ভুল করে বসো, এই জন্য খুব ভালোভাবে ক্লাসগুলো লক্ষ্য করবে এবং শিখে নেবে সাথে সাথে। না পারলে অবশ্যই মেসেজ করে ইনবক্সে মেসেজ করবে আর কি, কমেন্টস করে জানাবে। রুলস নাম্বার 5, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা জানি হ্যাভ, হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং হ্যাড বসে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। এবং এদের পরে যদি কোনো মূল ভার্ব আসে তাহলে অবশ্যই, অর্থাৎ এদের পরে যদি কোনো ভার্ব থাকে ব্র্যাকেটের মধ্যে কিংবা রাইট ফর্ম অফ ভার্বস আমরা যখন করব, এরপরে যদি কোনো ভার্ব দেখি অবশ্যই ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কারণ তোমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার পড়েছো ক্লাসে, তখন কিন্তু একদম নিচের ক্লাস থেকে আমরা টেন্স যখন পড়াই 6 থেকে শুরু হয় আমাদের টেন্স, তখন কিন্তু আমরা তোমাদেরকে মুখস্থ করে কিংবা তোমরা মুখস্থ অনেকেই বলতে পারো কিন্তু বাস্তবে হয়তো অ্যাপ্লাই করতে পারো না, সেটা আমি বলে দিচ্ছি। এখানে যে হ্যাজ আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এরকম বলি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আবার পাস্ট টেন্স যখন পাস্ট পারফেক্ট টেন্স বলি তখনও কিন্তু সেম এভাবেই বলি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, মূল ভার্বের বেস পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি। অবশ্যই মূল ভার্ব যেটা আছে এটা পাস্ট পার্টিসিপল করতে হবে। হি হ্যাজ, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডু, ডিড, ডান। এজন্য আমরা যেহেতু হ্যাজ বসিয়েছি, হ্যাভ হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এজন্য দিলাম কি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার দেখো উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন, এখানে আমরা দেব উই হ্যাভ মেড হিম, কারণ মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। এই রুলস নাম্বার গেল 5। রুলস নাম্বার 6, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হোজ, হোয়াই, হাউ ইত্যাদি থাকে তাহলে সাবজেক্টের পূর্বে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ধরনের ওয়ার্ডগুলি আমাদেরকে বসাতে হয় তাহলে অবশ্যই যেগুলি দিয়ে সাধারণত প্রশ্ন করা হয় এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের একদম শুরুতে বসবে, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। যদি বি ভার্ব না থাকে তাহলে অবশ্যই এম ইজ আর থাকলে
সে অ্যামিজার বি ভার্বটা বসবে। আর যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা অবশ্যই ডু ডাজ ডিড নিয়ে আসবো, যেটা আমি আগের রুলসে বলেছি। আর বি ভার্ব থাকলে বি ভার্বটা বসাবো, তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো, তারপর হচ্ছে বাকি অংশ বসাবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইউ ডু নাও। আমরা জানি নাও শব্দটি থাকলে, নাও বা এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্য আমরা কি করব, এই যে ইউ আছে সাবজেক্ট, হোয়াটটাকে অবশ্যই আগে সেন্টেন্সের শুরুতে বসাবো, যেহেতু ইন্টারগেটিভ করতেছি। হোয়াট, তারপরে ইউর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসে কি, ইউর সাথে আর বসে, এই জন্য আর বসাবো, সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব আছে ডু, এটার সাথে আইএনজি যুক্ত করব। হোয়াট আর ইউ ডুইং নাও। তারপরে দেখো হোয়াই মিস্টার ইসলাম লুক সো অ্যাংরি। দেখো হোয়াইটা নিয়ে আসলাম, ডব্লিউএস ওয়ার্ড। তারপরে যেহেতু এখানে বি ভার্ব নেই, এম ইজ আর ওয়াজ আর নেই, এই জন্য আমরা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো কি, মিস্টার ইসলাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ নিয়ে আসবো। প্লুরাল হলে কিন্তু আমি ডাজ নিয়ে আসবো না, অবশ্যই সেখানে ডু থাকবে। পাস্ট টেন্স হলে ডিড থাকবে। তারপরে কি নিয়ে আসলাম, হোয়াই ডাজ, তারপরে সাবজেক্ট মিস্টার ইসলাম, ডু ডাজ ডিড এগুলির পরে, বা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এগুলির পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ছিল লুক, তারপরে এক্সটেনশন। তারপর আছে হোয়াট ইউ ওয়ান্ট। এটা কিন্তু একটা ভুল একটা সেন্টেন্স, আমরা এটাকে কারেকশন করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো ইউটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সেকেন্ড পারসন, এই জন্য এটার সাথে বসবে ডু, এই জন্য নিয়ে আসলাম ডু। হোয়াট ডু ইউ ওয়ান্ট। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো রুলস নাম্বার 7। 7 যাচ্ছে বর্তমানে চলছে এমন কোনো কাজ বুঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সময়ের, বর্তমান সময়ের যেমন উল্লেখ থাকে, যেমন নাও, এট দিস মোমেন্ট, এখানে একটু ভুল লেখা আছে। দেখো বর্তমানে চলছে এমন কোনো কাজ বুঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, না ঠিক আছে, বা ভুল না, ঠিক আছে করা, টাইপ করা। আবার আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যদি কোনো সময়ের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আবার আমরা নেব, সেটা পরের রুলস আমি বলতেছি। এটা দেখো রুলস নাম্বার 7 আছে, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এই যে কিছুক্ষণ আগে আমি একটা শব্দ দেখালাম নাও, তারপর আছে এট দিস মোমেন্ট ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসবে এম অথবা ইজ অথবা আর, ভার্বের শেষে আইএনজি, দেন এক্সটেনশন। এখন বুঝতে হবে কোন সাবজেক্টের সাথে ইজ বসে, কিংবা কোন সাবজেক্ট আসলে আর বসে, বা কোনটার সাথে এম বসে। আমরা জানি আই এর সাথে এম বসে, সাবজেক্ট যদি আই বসে তাহলে এম আসবে, অক্সিলারি ভার্ব। হি শি ইট এদের সাথে ইজ বসে, আর বাকি যত প্লুরাল আছে সেকেন্ড পারসন থেকে শুরু করে থার্ড পারসন প্লুরাল সবার সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসে। তাহলে এখানে হি আছে, হিজের সাথে ইজ বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে তাহলে হি ইজ সিঙ্গিং এ সং নাও। এই নাও শব্দটা থাকার কারণে আমরা এটা বুঝে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এট দিস মোমেন্ট দেখলে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এটা বুঝে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা বুঝতে হবে বর্তমানে চলছে এমন কাজ বুঝালে। ঠিক আছে, তাহলে দে এর সাথে বসে আর, এজন্য নিলাম দে আর। ওয়াজ আছে মূল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করব কন্টিনিউয়াস টেন্সে, তারপর হচ্ছে এক্সটেনশন। এরপর আছে রুলস নাম্বার 8। এখানে আছে জাস্ট, জাস্ট নাও, অর্থাৎ এই ধরনের ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি তখন আমরা কি বসাবো বা কোন টেন্সে নেব। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই কটা শব্দ মনে রাখবে। জাস্ট ওয়াজ, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই ধরনের ওয়ার্ডগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসে হ্যাভ অথবা হ্যাজ, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট হলে সেক্ষেত্রে ভিন্ন কথা, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এই শব্দগুলো থাকলে, এ দেখো রিসেন্টলি শব্দটি আছে, আই সি হিম রিসেন্টলি, তাহলে আমরা এই সি ভার্বটার কোন ফর্মটা বসবে, এই যে রিসেন্টলি শব্দটি আছে এই জন্য আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরে আই আছে সাবজেক্ট, এটার পরে আই এর সাথে হ্যাভ বসে, এই জন্য বসাবো হ্যাভ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ছিন, তারপরে অবজেক্ট আছে হিম, তারপরে শব্দটি রিসেন্টলি। সেম এখানে দেখো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেটা তো সমস্যা নাই আমাদের। আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যেই টেন্সে আছে সেই টেন্সের অক্সিলারি ভার্বটা আমরা
নিয়ে আসবো শুরুর দিকে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ক্লিয়ার হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ এভার বি টু ঢাকা, এজন্য আমরা কি দিব? এটা আছে হচ্ছে এম এ এ টেন্স দেখে আমরা বুঝতে পারতেছি, এভার শব্দটি দেখে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব আসে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ বসে। এজন্য হ্যাজও আছে কিন্তু ইউ এর সাথে তার হ্যাজ বসে না। হ্যাজ বসে হচ্ছে হি, শি, ইট এর সাথে। এজন্য আমরা আনলাম হ্যাভ। তারপরে সাবজেক্ট আছে ইউ, ইউ বসাবো। এভার শব্দটি বসাবো। এই বি ভার্ব যে আছে, এই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিন্তু বিন। এজন্য আমরা বিন দিয়ে দিলাম। তারপরে টু ঢাকা। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং বি ভার্ব দিয়ে আমরা করলাম। আমরা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করি নাই। আর আরেকটা সেন্টেন্স আছে হি গো আউট জাস্ট নাও। তাহলে এখানে আমরা কি করব? এই যে জাস্ট নাও শব্দটি দেখতে পাচ্ছি, এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেব। তাহলে হি এর সাথে হ্যাজ বসে, হি হ্যাজ। ভার্বের ফর্মটা বসাতে হবে গন, কারণ হ্যাজ এর পরে অক্সিলারি ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এজন্য গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। আর ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। হি গো ওয়েন্ট গন। অর্থাৎ ৩ নাম্বার ভার্বের যে অনেকে তোমরা বোঝো ভার্বের ৩ নাম্বার ফর্ম যেটা, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাজ গন আউট জাস্ট নাও। ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ার্ডগুলি তোমরা অবশ্যই বাসায় একটু মুখস্থ করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন শব্দগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর কি কি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটু মনে রাখার জন্য বাসায় বসে ট্রাই করবে। রুলস নাম্বার 9, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি, সেই অতীত নির্দেশক ফ্রেজ বা শব্দগুলি কি? যেমন স্টারডে, তারপর আছে এগো, দেন লং সিন্স, তারপর আছে লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট ইয়ার, লাস্ট স্যাটারডে, এরকম লাস্ট শব্দটি যদি সেন্টেন্সের মধ্যে আমরা দেখি, এটা লাস্টের সাথে অনেকগুলি ওয়ার্ডই থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স মানে তোমাকে বুঝতে হবে, তাৎক্ষণিকভাবে মাথায় নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেমন? পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে দেখো ভার্বের পাস্ট ফর্ম মানে সাবজেক্টের পরে যখন আমরা ভার্বের পাস্ট ফর্ম দেই, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা বুঝবো সাধারণত। তখন আমরা কি করব? সাবজেক্ট দেখবো, ভার্বের পাস্ট ফর্ম নিলে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো হি লিভ হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট এটা অতীত নির্দেশক শব্দ, এজন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব, অর্থাৎ ভার্বটি পাস্ট ফর্মে বসাবো। লিভটা আছে প্রেজেন্ট ফর্মে, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, হি লেফট হোম লাস্ট নাইট। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাও ভার্বের পাস্ট ফর্ম, যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাও ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে কোনো কনফিউশনের থাকার কিছু নাই। শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। কিন্তু পাস্ট টেন্সে ওইরকম কোনো সমস্যা নাই। সাবজেক্ট যেটাই যেটাই থাকুক না কেন ভার্বের পাস্ট ফর্ম আমরা বসাবো। এরপরে দেখো আই কাম হোম স্টাডি, এই যে স্টাডি অতীতকালীন শব্দ, অতীত নির্দেশক শব্দ, এই জন্য আমরা অবশ্যই ভার্বটি পাস্ট ফর্মে করব। সাবজেক্ট যাই থাকুক, সাবজেক্ট আছে আই, কাম আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, এটা কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, আই কেম হোম স্টাডি। তারপর দেখো আর একটা এক্সাম্পল দেয়া আছে আই সি ইউ লং এগো, আমি অবশ্যই সি এর পাস্ট ফর্ম বসাবো, আই স ইউ লং এগো। ডিয়ার স্টুডেন্টস, এরপর দেখো আর একটা রুলস আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হয়। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওড টু এগুলি কিন্তু সবই মডেল অক্সিলারি যাকে বলে, অর্থাৎ মডেল অক্সিলারির পরে যে মূল ভার্ব আসে বা যে ভার্বটি আসে সেই ভার্বটি অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। ঠিক আছে? তাহলে মেটা হচ্ছে মডেল অক্সিলারি, তারপর ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, শুডটা হচ্ছে মডেল অক্সিলারি, অবশ্যই এদের পরে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে। অর্থাৎ ওটার কোনো পাস্ট ফর্ম বা কন্টিনিউয়াস টেন্স বা অন্য কোনো রুলসে নেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো। দেন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে ইউ মে কাম টুমোরো, আমরা কাম যেভাবে আছে ওইভাবে রেখেছি, অর্থাৎ যে এই মডেল অক্সিলারির পরে যেটা থাকবে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওই ভার্বটি বসাবো। ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করবে বা কমেন্টস করবে। কমেন্টস করে জানাবে যে তোমাদের কোনো সমস্যা হলো কিনা। আর তোমরা বাসায় অবশ্যই এগুলি ট্রাই করবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ভালো থাকো। থ্যাংক ইউ।